আংশিকভাবে একমত হয়েছি। সেই সব প্রশ্নগুলো কেন সেই জায়গাগুলিতে আমরা ভিন্ন মত করছি, কিংবা আমাদের পার্থক্য কোন জায়গাগুলিতে হচ্ছে, কিংবা আমাদের বিশেষ সংযোজনী প্রস্তাবগুলো কী, সেগুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। বিস্তারিত কথা হয়েছে। এর মধ্যে আমরা আমাদের বেশ কিছু বিষয়ে আরও স্পষ্ট প্রস্তাব তারা প্রত্যাশা করেছে, এবং সেইগুলো আমরা খুব শিগগির আমরা আমাদের প্রস্তাবগুলোকে আরও সুনির্দিষ্ট করে জানাব। আমরা যে বিষয়টা, দুটো বিষয়ে গুরুত্ব দিয়েছি। একটা হচ্ছে যে দীর্ঘদিন বাংলাদেশের স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যেই আমাদের গণতন্ত্রের প্রশ্নটি এসছে। এবং গণতন্ত্রের কথা বলতে গিয়ে আমরা বলেছি যে পুরো রাজনৈতিক ব্যবস্থা যেটা একটা আছে, যে বন্দোবস্তের উপর এটা চলছে, সেটাকে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্ত, এইটাকে মানে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্তে পরিণত করা হয়েছে আমাদের সংবিধানের যে ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামোর যে স্বৈরতান্ত্রিক একটা চেহারা আছে, একটা বৈশিষ্ট্য আছে, তাকে কাজে লাগিয়ে। ফলে এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোটা বদল ঘটাতে হবে, এবং এর মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। যে আত্মত্যাগের উপরে এই জুলাই আমাদের অভ্যুত্থান তৈরি হয়েছে, এবং দীর্ঘ 15 বছর ধরে যে লড়াই হয়েছে, সমস্ত ধরনের অত্যাচার মোকাবেলা, তাদের সত্যিকার অর্থে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা জানাতে পারবো যদি এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা প্রসারিত হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, সেটা আমরা ঠিকঠাক মতো সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি। তা আমাদের প্রধান ফোকাসের জায়গা হচ্ছে যে এই রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা মানে ক্ষমতা কাঠামোর জবাবদিহির জায়গায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ক্ষমতা কাঠামোকে ভারসাম্যমূলক করতে হবে। ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হবে না। ক্ষমতার যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে সেখানে কোনো জবাবদিহি তৈরি হবে না। সেইটাকে আমরা জোর দিয়েছি, এবং সেক্ষেত্রে যে আলোচনাগুলো দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আমরা তুলেছি, আমরা ধন্যবাদ জানাই এই ঐক্যমত্য কমিশন কিংবা বিভিন্ন কমিশনগুলোকে, যারা মোটামুটিভাবে অনেকগুলো প্রশ্ন তাদের সামনে রয়েছে। সেখানে যেমন আমরা বলেছিলাম যে বাংলাদেশে সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধি। এখন সংসদের প্রতিনিধিত্ব ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ, আমাদের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন যে সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি, কিন্তু সংসদে গিয়ে তারা কিন্তু জনগণের প্রতিনিধি থাকতে পারেন না, দলের অনুগত হয়ে যেতে হয়, হাত তোলা একটা এমপির মতো জায়গায়। তারা এই নিয়ে বহু সভা সমাবেশের বক্তব্য আমাদের শুনেছেন আপনারা। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে 70 অনুচ্ছেদ বাতিল, কিন্তু প্রস্তাবে এসেছিল যে অর্থবিদ কিংবা বাজেট ব্যতি রেখে বাকি সব জায়গায় ভোট দিতে পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যে আস্থা ভোট, সরকার গঠনের আস্থা ভোট নিয়ে হর্স ট্রেডিং এর একটা সম্ভাবনার কথা তুলে ধরা হয়, অতীতেও এটা দেখা গেছে। সেই বিবেচনার জায়গা থেকে আমরা তুলনামূলকভাবে কনসেনসাসের স্বার্থে এই আস্থা ভোট এবং বাজেট, এই দুই বিষয়ের বাদে বাকি সকল বিষয়ে সংসদ সদস্যরা যাতে তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেই রকমভাবে 70 অনুচ্ছেদ সংস্কারের কথা আমরা তুলে ধরেছি। এবং আমরা মনে করি যে এটা ক্ষমতা কাঠামোর ভারসাম্য এবং সংসদকে জনগণের প্রতিনিধি করে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। দ্বিতীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বলেছি সাংবিধানিক যে পদগুলো আছে, যেমন তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে কেবল আলাদাই করতে হবে তাই নয়, বিচার বিভাগ যাতে এই সত্যিকার অর্থে স্বাধীন বিচার বিভাগ বা সেপারেশন অফ পাওয়ারের জায়গা থাকে, এবং নির্বাহী বিভাগের সাথে চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গায় থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে। এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ থেকে শুরু করে তার যে সততা, তার যে যোগ্যতা, সমস্ত কিছুর দিক থেকে এটাকে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ায় দাঁড় করা, এবং এমনকি পাবলিক হিয়ারিং এর জায়গায় এটা নিয়ে যাওয়া প্রয়োজন আছে। সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে সচিবালয়, যারা এই নিম্ন আদালতের নিয়োগ, বদলি, পদোন্নতি সমস্ত কিছু দেখবে। ফলে এই পুরো প্রশ্নটা কংক্রিট করে না বললে বিচার বিভাগ স্বাধীন হতে হবে
এই কথা কিন্তু সংবিধানে বলা আছে। এই কথা একসময় আন্দোলনের 3 জোটের রূপরেখাও বলা হয়েছিল, কিন্তু এর সুনির্দিষ্টকরণ ছাড়া বিচার বিভাগ স্বাধীন করা কিংবা সেপারেশন অফ পাওয়ারের অর্থে বলছি স্বাধীনতা, যে সেটা কিভাবে কার্যকর হবে সেটা সুনির্দিষ্ট হয়। এর বাইরে যেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সাংবিধানিক পদগুলি, যথা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, ন্যায়পালের পদ, কিংবা অডিটর জেনারেল, কন্ট্রোলার অডিটর জেনারেলের যে পদ, এই সমস্ত জায়গাগুলো, অ্যাটর্নি জেনারেলের পদ, এইগুলোকে যেগুলো সাংবিধানিক পদ হিসেবে এবং সাংবিধানিক পদগুলোর নিয়োগের অথরিটি সাংবিধানিক কমিশনের হাতে ন্যস্ত করা। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এনসিসি কিংবা ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন, অর্থাৎ জাতীয় সাংবিধানিক কমিশন গঠিত হবে এবং জাতীয় সাংবিধানিক কমিশন এই ধরনের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে। এইটা আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। আমরা মনে করি যে ক্ষমতার সত্যিকার ভারসাম্য যদি আনতে হয় তাহলে এটা একটা অপরিহার্য জায়গা, কেননা সাংবিধানিক পদগুলোকে যদি সরকার নিয়ন্ত্রণ করে তাহলে রাষ্ট্র আর সরকার একাকার হয়ে যায়, তার মধ্যে যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা সেই জায়গাটা থাকে না। তো সুতরাং সেই দিক থেকে এই বিষয়ে আমরা যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি, আমাদের মতামত দিয়েছি এবং এই প্রশ্নে আমরা আরও ভিন্ন মতামত জায়গাগুলো দেব। প্রধানমন্ত্রীর মেয়াদ, স্থানীয় সরকার ক্ষমতা কাঠামো, তারপরে উচ্চকক্ষে যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষের কাঠামো কী হবে এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কী হবে, সেখানে সদস্যরা কারা হবেন, এইসব বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি। আমরা নারী আসন কিভাবে গঠিত হবে আমরা মতামত রেখেছি। মনে রাখা দরকার, আমরা রাজনৈতিক সংগ্রামের মধ্যে বহুবার বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় রুলস অফ দ্য গেম, মানে যেটাকে বলে নিয়ম, একটা গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক চর্চাটা কোন নিয়মে চলবে আমরা এখন সেই নিয়মটা ঠিক করছি। দলগতভাবে বহুদলীয় ব্যবস্থায় বিভিন্ন দল তাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক নীতি তৈরি করে, রাজনৈতিক নীতি তৈরি করে, সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পার্থক্য। সেই পার্থক্যগুলো জনগণ বিচার করবেন, জনগণ যাকে সমর্থন দিবেন তাকে নির্বাচিত করে ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন। কিন্তু এই যে মানে ক্ষমতা ব্যবস্থাটা সেটা কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, তার যে একটা নিয়ম যেটা সকলের জন্যই প্রযোজ্য, সেই রুলস অফ দ্য গেম আমরা তৈরি করতে এখন মানে অভ্যুত্থান আমাদেরকে সেই দায়িত্ব কিংবা সেই কর্তব্য আমাদের সামনে হাজির করেছে। কাজেই বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থার নিয়ম প্রতিষ্ঠা, এইটা হচ্ছে আমাদের সামনে এখন জরুরি প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর দিকে আমাদের মূল মনোযোগের জায়গা। এর বাইরেও সংবিধান সহ নাম পরিবর্তন সহ বেশ কিছু বিষয় আছে, সেগুলোকে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। এটা গেলে একটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য তৈরির প্রশ্ন। আমরা বলে ঐক্যমত্য তৈরি করা যায় সেটা আমাদের জন্য জরুরি। আমরা আমাদের দলের দিক থেকে ইতিমধ্যে আমরা অনানুষ্ঠানিক অনেক আলোচনার মধ্যে আছি। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ আলোচনা করব বিভিন্ন প্রশ্নে যাতে আরো ঐক্যমত্য তৈরি হয়। এবং আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে গণসংহতি আন্দোলনের দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং অন্যান্য অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করব কিভাবে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারি অনেক বেশি সংস্কারের ক্ষেত্রে। তো এই যে যত বেশি ঐক্যমত্য হবে এবং যেসব বিষয়ে ঐক্যমত হবে সেইটাকে আমরা জাতীয় সনদ কিংবা জুলাই চার্টার হিসেবে সনদ হিসেবে আমরা গ্রহণ করার জন্য বলেছি। যেগুলো বিষয়ে কোনোভাবেই আর ঐক্যমত্য হবে না সেই সব প্রশ্নকে আমরা বলেছি যে এটা জনগণের কাছে নেই, অর্থাৎ প্রত্যেক দল কিংবা ব্যক্তি তারা যারা নির্বাচনে অংশ নেবেন তারা তাদের নিজেদের ইস্তেহারে কিংবা ম্যানিফেস্টোতে সেগুলো রাখবেন এবং সে অনুযায়ী জনগণের কাছে যাবেন। জনগণ যাদেরকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠতা দেবে তারা সেই সব প্রশ্ন নিয়ে সংসদে সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু গণতান্ত্রিকভাবে প্রথমত ঐক্যমত্য যেটা হবে সেই সব প্রশ্নকে একটা জুলাই কিংবা অর্ডিন্যান্স কিংবা এই যে জাতীয় সনদ অর্ডিন্যান্স হিসেবে সামনে আনা দরকার। এইটা এইভাবে অর্ডিন্যান্স যে এইটা বাস্তবায়ন করতে সকলেই অঙ্গীকারাবদ্ধ।
এবং আগামী পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করা হবে। আমরা একটু শেষ করি আর এক মিনিট। আগামী পার্লামেন্টে এটা বাস্তবায়ন করা হবে, তার মানে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ একটা অর্ডিন্যান্স করে আগামী সংসদের গঠিত সংসদে যাতে বাস্তবায়িত হয় সে ব্যাপারে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করার কথা আমরা বলেছি। এবং আমরা বলেছি যে আগামী সংসদে যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। আপনারা সবাই জানেন যে মোটা দাগের 3টি প্রস্তাব রয়েছে। একটা হচ্ছে গণপরিষদের নির্বাচন, একটা হচ্ছে আগামী সংসদ নির্বাচন যেখানে অ্যামেন্ডমেন্ট আকারে এই সংস্কারগুলো হবে। আমরা প্রস্তাব করেছি একটা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচন। কেন সেটা আমরা পরিষ্কার করি যে একটা গণপরিষদ কিংবা সংবিধান যাকে বলে যে সংবিধান সভার যে নির্বাচন, সেটা জনগণ একটা সংসদকে একটা সংবিধান তৈরি অনুমোদন দেয় কিংবা এখতিয়ার দেয় কিংবা ক্ষমতা দেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশে এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেটা নিয়ে কনসেনসাস তৈরি হয়েছে সেটা হচ্ছে বিদ্যমান যে সংবিধান আছে তার মৌলিক সংস্কার করা। সংস্কারই কিন্তু আমাদের ঐক্যমত্য। নতুন সংবিধান কিংবা সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে প্রস্তাব আছে, কিন্তু কোনো ঐক্যমত্য এখনো তৈরি হয়নি। ঐক্যমত্য তৈরি হয়েছে সংস্কার প্রশ্ন, এবং সরকার, অন্তর্বর্তী সরকার নিজেও সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে। কাজেই সেখানে আমরা বলছি এই যে সংস্কার, মৌলিক সংস্কার আমরা করব, সেটা মানে অনুমোদন, এখতিয়ার, ম্যান্ডেট জনগণের কাছ থেকে নিতে হবে। জনগণ যদি এই সংস্কার মৌলিকভাবে করার ম্যান্ডেট দেয় আগামী সংসদকে, তাহলে এই সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে হবে। কাজে এক্ষেত্রে আদালত একে চ্যালেঞ্জ না করে উল্টো একে সুরক্ষা দেওয়ার দায়িত্বের মধ্যে যাবে। সেই দিক থেকে সংস্কার টেকসই হবে। সে কারণে আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচনী এই সংস্কারকে টেকসই করতে পারে, জনগণের ম্যান্ডেট নিয়ে করতে পারে। কেননা সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, সেটা খুব সংবিধানে লেখা আছে। কাজেই আগামী সংসদ নির্বাচন, সংবিধান সভার সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সনদ অর্ডিন্যান্স আকারে করা, এবং জাতীয় সনদের দুটো অংশ তৈরি করা। একটা হচ্ছে সংবিধান এবং সংবিধান সম্পর্কিত অংশ, যেটা আগামী নির্বাচনের পরে সংসদ সেটা করবে। অন্যদিকে প্রশাসনিক অংশ, যেটা অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে এখনই বাস্তবায়ন করতে পারে, কার্যকর করতে পারে, যেটা ভবিষ্যতে র্যাটিফাইড হবে। এই হচ্ছে মোটা দাগে বাস্তবায়ন অংশে আমাদের ঐক্যমত্য এবং বাস্তবায়ন অংশে কৃষ্ণের সঙ্গে আরেকটি বিষয় আপনি প্রথমেই বলেছিলেন, এখন আবার বললেন যে বিষয়গুলোতে ঐক্যমত হতে পারবে না। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে ধরেন একজন সরকার প্রধান কতবার তিনি সরকার প্রধান থাকতে পারবেন, 2 বা তার বেশি থাকতে পারবেন কিনা, এই নিয়ে একটা মত, মানে একটা ভিন্ন মত একদম একেবারে স্পষ্ট এই কয়দিনে। তো আপনারা আসলে কিভাবে সেটা জনগণের মতামত জানতে চাইছেন? মানে দলগুলো তাদের মতামত দিচ্ছে, জনগণের মতামতের কথা আপনি বললেন, সুন্দর প্রস্তাব, কিন্তু সেটা আসলে পদ্ধতিটা কি, এটা যদি একটু ক্লিয়ার করেন। আমি একটু যোগ করছি। আপনারা বারবার বলছেন যে জনগণ ম্যান্ডেট দিলে জনগণ করবে, কিন্তু কেউ তো রাজনৈতিক দল হিসেবে জামাত হয়তো বলে গেছেন সমানুপাতে ভোটে নির্বাচিত হবে, আসন পাবে সংখ্যানুপাতে। এক্ষেত্রে জনগণের ম্যান্ডেট কতটুকু আসবে একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু বা আরো অন্য দলগুলো কিন্তু সংস্কারের প্রশ্ন করছে, নির্বাচন হয়ে আসার পরে তারা সংস্কার করবে। তাহলে এই যে বিদ্যমান দুটো অবস্থান, এটার মধ্যে থেকে আপনাদের অবস্থান কি? দ্বিতীয় কথা আর একটা বলে ফেলি, সেটা হলো যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে না সেটা তো দ্বিমতে থেকে গেল। তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি, আমার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা বাস্তবায়নের পদ্ধতি কি, এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করব। আর যেসব প্রশ্নে আমাদের একমত আছে সেগুলো যাতে আগামী সংসদে আমরা সকলেই বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ হই, বাধ্যবাধকতা থাকে, সেই কারণে আমরা অর্ডিন্যান্সের কথা বলছি। পরিষ্কার হলো? তাহলে ঐক্যমত্য আর দ্বিমত দুটার মধ্যে ঐক্যমত্যটা বাস্তবায়িত হবে, দ্বিমত যদি যে জনগণ একটা সংখ্যাগরিষ্ঠ দেবে সে তার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখন আমাদের একটা প্রস্তাব আছে, যেমন ধরুন সংখ্যানুপাতিকের নির্বাচন কিংবা যে কোনো বিষয়, এই যে সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ। এখন যদি ঐক্যমত্য কোথাও বিষয়ে যদি তৈরি না হয়, তাহলে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা সামনে নিয়ে জনগণের কাছে যাব
জনগণ যদি মনে করে যে এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন, তাহলে সেটা সংসদে হবে। এটা তো অন্য কোনো প্রক্রিয়া নেই। আরেকটা হচ্ছে জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে করা, অভ্যুত্থান বিপ্লবের মধ্যে দিয়ে করা, সেটা তো পথ হিসেবে সবসময় খোলা আছে। তাহলে আমরা এই দুটো পদ্ধতির জায়গা বলেছি, আর বলেছি যে সংস্কার পরিষদ করতে হবে কিংবা সংস্কার সভা করতে হবে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। এখন কেউ বলছে যে আগে পরের বিষয়, কিন্তু আগে বলছি যে সংবিধান এবং সংবিধান সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো আগে করার সুযোগ নেই। এটা জনগণের ম্যান্ডেট এবং মানে একটা সংসদ ছাড়া আপনি সংবিধান বদলাতে পারবেন না। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্টের বাইরে অন্যান্য প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেইগুলো আপনার এই অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে করতে পারে, পরবর্তী সংসদ এবং সরকার সেগুলোকে র্যাটিফাই করবে। আমাদের যেটা বললেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ, এখন যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না, এরকম ভাবে আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক প্রস্তাব এবং এর মধ্যে এটা ছিল। কাজে এখানে যখন এই প্রস্তাবের সমর্থন হয়েছে, কিন্তু এটা ভিন্ন প্রস্তাব আছে যে 2 বার পরপর 2 বারের বেশি কেউ হতে পারবেন না। পরপর 2 বারের বেশি কেউ হতে পারবেন না মানে হচ্ছে পরপর 2 বার হয়ে প্লাস 1শূন্য, আবার তৃতীয়বারের মতো তৃতীয়, হ্যাঁ রেস্ট নিয়ে কথাটা মানে একবার বিরতি দিয়ে পরপর 2 বার এবং বিরতি দিয়ে আরো একবার 3 বার পর্যন্ত একটা আলোচনা চলছে। যে কোনো বিষয়ে কনসেনসাস হচ্ছে আমাদের পদ্ধতি। এখন কনসেনসাস হলে সেটা কনসেনসাসে যাবে, আর কনসেনসাস যদি না হয় তাহলে সে বিষয়ে জনগণের কাছে যাবে। এই পদ্ধতি আমরা করছি। তাহলে এই যে আপনারা যে রাজনৈতিক দলগুলো তো নিজেদের মতো করে এখানে মতামত বা প্রস্তাবনার পক্ষে বিপক্ষে অবস্থান জানাচ্ছেন রাজনৈতিক দল, তার মানে ঐক্যমত্য বা একমতে আসার সব রাজনৈতিক দল এটা সম্ভব না বাংলাদেশের বাস্তবতা, বা সম্ভব হয় না। তাহলে যেই অবস্থানে আপনাদের যে দলের নিজেদের অবস্থান ঠিকই আছে, আপনার দলের অবস্থা পার্থক্য হচ্ছে যখনই আমরা এখানে আলোচনা করতে আসছি এবং অপরাপর দলগুলোর মতামত কিছুটা জানছি, তখন ওই বিষয়ে মানে অনেকেই কিন্তু যার অবস্থান কিছু না কিছু বদলাচ্ছে। আজকেও আমাদের অনেকগুলো প্রশ্নে, যেমন 138টি প্রশ্নের মধ্যে আরো বেশ কয়েক 3-4টি প্রশ্নে আমরা রিভাইজ করার কথা বলেছি। সুতরাং এই রিভাইজ করার প্রশ্নে কিন্তু সব দলই করছে, এবং এগুলো যেমন দ্বিতীয় দফা এবং দলগুলোর সহ আলোচনা এবং দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক যে আলাপ আলোচনা বাইরে, মানে কমিশনের বাইরেও কিন্তু দলগুলো আমরা নিজস্ব যে আলোচনা করছি এবং দলগুলো যে আলোচনা করবো বলে আমরা ইতিমধ্যে ঘোষণা দিই, সেই আলোচনার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নে ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে, এবং এই ঐক্যমত্য যতগুলো প্রশ্নে তৈরি হবে শেষ পর্যন্ত সেটাই কিন্তু জাতীয় সনদ। জবরদস্তিতা হবে না, জনগণের চাপটা তো জায়গা হবে। জনগণের যে চাপ আমরা যদি বলি নরমালি এই কোন কমিশন করাই তো যে একটু জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনটা ঘটবে, সবাই একমত হয়ে একটি পরিবর্তন আসবে, যেটি আমরা চাই সাধারণত। আমাদের দলের অবস্থানটা হচ্ছে অভ্যুত্থান। আমরা তো রাজনৈতিক সংগ্রামের মধ্যেই সংস্কার কথাটাকে সামনে এনেছি এবং দফাও ঘোষণা করা হয়েছে। তো আমরা যুগপৎ আন্দোলনে 31 দফার সামনে এনেছি। আমরা যেটা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি 5ই আগস্টের পর থেকে, যে অভ্যুত্থান এত আত্মত্যাগ মানুষের আকাঙ্ক্ষার সীমাটাকে আর একটু প্রসারিত করে। ফলে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সামনে কিন্তু একটা চ্যালেঞ্জ, কিভাবে আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করি, কে কতটা বেশি সংস্কার এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণের জায়গায় আমরা যেতে পারছি, সেইভাবে প্রত্যেক দলই সেই বিষয়ে সচেষ্ট হবে এবং আমরা সেই আলাপ আলোচনাগুলো কিন্তু চালিয়ে যাচ্ছি। গতকালকে জামাত বলে গেছে সংস্কারের প্রতি যথেষ্ট সংগঠন বিরোধের জন্য তার সমাপ্তি আছে। বিএনপি কিন্তু নির্বাচনের জন্য ডিসেম্বরে একটা টেক ফিক্স করেছে এবং ওনারা কিন্তু সংস্কারের প্রশ্নে ডিসেম্বরের আগে শেষ না একবারে শেষ হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য কথাটা আমাদের এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল শুরু থেকে। রাষ্ট্রপতি এই ব্যাপারটা নিয়ে আসলে আপনারা সুনির্দিষ্ট আলোচনা করেছেন কিনা? এখন যেরকম আছে আমাদের এখন যে নির্বাহী আদেশ সব, আমরা প্রথমে সংসদের কথা বললাম, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, অর্থাৎ সরকারের কাঠামো কি হবে, স্থানীয় সরকার নিয়ে বলেছি, এন্ড দেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বলেছি, সাংবিধানিক পদগুলো কি হবে সেটা নিয়ে বলেছি,
নারীর আসন নিয়ে বলছি, কিন্তু এই সবগুলো বিষয়ে আমাদের কথা বলছি। আমাদের যেটা হয়, প্রধানমন্ত্রীর আদেশটা বা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটাই এখন চূড়ান্ত, রাষ্ট্রপতি সাধারণত হচ্ছে অনেকটা পরিষ্কারের মতো বা ক্ষমতা ভারসাম্য কোন প্রক্রিয়া হবে? এই জায়গাতে নিশ্চয়ই একটা ভারসাম্য আনার তো একটা বড় দাবি আপনাদের আছে। আলোচনা ক্ষমতা ভারসাম্যটা কোন প্রক্রিয়া হবে এটা বোঝাতে চাচ্ছে। আপনি ক্ষমতার ভারসাম্যটা কোন প্রক্রিয়া হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই ভারসাম্যটা কোন প্রক্রিয়া হবে আপনার কি? না, এখানে যে প্রস্তাবগুলো এসছে সেই প্রস্তাবে তো আমরা কথা বলেছি। রাষ্ট্রপতি এবং মানে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আমরা কথা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনা বিষয়ে আমাদের মতামত আমরা জানিয়েছি। আমি ওই প্রশ্ন উত্তর দিয়ে তুমি একটু রাষ্ট্রপতি এরকম ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আমাদেরকে একটা প্রাথমিক টাইমলাইন দিয়েছে যে নির্বাচন ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে, এবং অন্যান্য উপদেষ্টারাও বেশ রিপিটেডলি বলেছেন যে এই সময়ের বাইরে তারা যাচ্ছে। এখন আমরা যেটা বলেছি যে এটা তো একটা আরো সুনির্দিষ্ট হওয়া দরকার এবং সেটা কনসেনসাসের মধ্যে দিয়ে হবে। ফলে স্টেক হোল্ডারদের সাথে তারা বসবেন, আশা করি, এবং বসে ঠিক করবেন যে কোন মাসে নির্বাচন হবে। ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন তাদের একটা সময়সীমা ঠিক করবে, 15ই জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য কমিশন তাদের সমস্ত এই ঐক্যমত্যের কাজটি সম্পন্ন করবে। এখন সেক্ষেত্রে যদি 15ই জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয়ে আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো, তাহলে সর্বসম্মত বিষয়ে কার্যকর হচ্ছে না কেন? সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত, আর সংবিধান সংশ্লিষ্ট নির্বাচনের পরে হবে। ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন, এবং সেই ঘোষণাটা আসলে মানে যদি তারা কথার কথা যে তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়, তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো তারা আমাদেরকে পরিষ্কার করতে হবে, জানাতে হবে। তারা কারণ ব্যাখ্যা করবেন যে এই কারণে ডিসেম্বরের পরে নিতে হচ্ছে এবং এটা সময় তাদের লাগছে। আমরা দেখতে পাচ্ছি 15ই জুলাইয়ের মধ্যে মোটামুটি ভাবে সর্বসম্মত এবং দ্বিমত এই বিষয়টা নির্ধারিত হয়ে যাচ্ছে। কাজেই সর্বসম্মতের মধ্যে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সমস্ত বিষয়ে নির্বাহী আদেশে বাস্তবায়ন হয়ে যেতে পারে, আর বাকিটা সংসদ নির্বাচনের পরে হবে। কাজেই সংবিধানের বিষয়টা এই জায়গা থেকে আমরা যে সরকারের ঘোষিত ইতিমধ্যে রোডম্যাপ, প্রাথমিক রোডম্যাপ দেখি, সেই রোডম্যাপ মধ্যেই আছি বলে আমরা মনে করি। আমরা সেই রোডম্যাপের ব্যত্যয় ঘটনার কোনো বাস্তবতা এখন পর্যন্ত দেখছি না। যদি আমরা দেখি যে সরকার তাদের প্রস্তাব নিয়ে আসে যে এবং সেই প্রস্তাবের যথাযথ যৌক্তিক ব্যাখ্যা থাকে, তাহলে নিশ্চয়ই আমরা সেটা করব। সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, আইটি পক্ষ বলছে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে। আপনাদের অবস্থাটা কি? তিনবার বলেছি ইতিমধ্যে। একটা হচ্ছে সংবিধান। আপনি কথা বুঝতে পারছেন না, কেন বুঝতে পারছেন না? আপনি একটু বোঝাই করবেন যে মানে ওনার কথাটা কেন আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, আবার বলি, আপনি বুঝতে পারছেন না তো? সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক, অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত, নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। বিএনপি তো বলল যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যে। এখানে জুন জুলাইয়ের মধ্যে কমিশন চূড়ান্ত প্রস্তাবনা ওই কমিশনকে আপনারা সময় দিতে চান কিনা আসলে, নাকি ডিসেম্বরের মধ্যে কি কমিশনের কার্যক্রম শেষ করা সম্ভব কিনা আপনাদের? আপনারা কি, আমি একটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি আগের কথাটা না শুনে পরের কথাটা জিজ্ঞেস করেন? মানে এটা কি ধরনের? 15ই জুলাই না, আপনি ইতিমধ্যে হয়তো জানেন যে 15ই জুলাইয়ের মধ্যে এই ঐক্যমত্য কমিশন কিন্তু তাদের টাইমলাইন ঘোষণা করেছে। সেটা হলো 15ই জুলাই, এই বছরের 15ই জুলাই। ফলে এই বছরের 15ই জুলাইয়ের মধ্যে যদি তারা তাদের কাজ শেষ করে, তাহলে সেখানে সর্বসম্মত জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে।
ক্ষমতার ভারসাম্য নিয়ে বললেন না কিভাবে ক্ষমতা হ্যাঁ, এটা মানে যে রাষ্ট্রপতি এবং প্রধান